বহু লড়াইয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। আর এই বিজেপি সরকার আসবার পরেই অনেকে আমাদের গায়ে রং দিচ্ছেন। না না, আমরা কিন্তু একবারও বলিনি বা একবারও গাইনি যে রং দে মোহেতু গেরুয়া। আপনারা কেউ কেউ লাগাচ্ছেন। আরে আই এম বোস এখন তো পুরো বিজেপির সুরে কথা বলছে। এরা কি বিজেপির চ্যানেল? কেউ তো চাড্ডি বলেও গালাগাল দিচ্ছে। কিন্তু আমরা কেবলমাত্র যা ঘটেছে, যা ঘটছে তাই তো তুলে ধরেছি। এত গায়ে লাগার কি রয়েছে? বিজেপি জিতেছে পশ্চিমবঙ্গে, এটাও কি মিথ্যে কথা? দেখুন, বিজেপির হয়ে প্রচার কোনোদিনও করিনি, কিন্তু ভোটের আগে বিজেপির বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছিল তাতে আমাদের মনে হচ্ছিল অখণ্ড ভারতের যে ডাইভার্সিটি এবং তার মধ্যে ভারতের যে সৌন্দর্য সেটাকে আক্রমণ করা হচ্ছে। তাই আমরা মুখ খুলেছিলাম। একটাও তো আমরা দেখিনি তার প্রতিবাদে পাল্টা কিছু যুক্তি দিতে, শুধুমাত্র গালাগাল ছাড়া। বিজেপি বাঙালি বিরোধী, মাছ খাওয়া বন্ধ করে দেবে, এসব অবাস্তব অযৌক্তিক কিছু গল্প কাহিনী তৈরি করে ভোটের বৈতরণী পার হওয়ার ছলে আসলে ভারত যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সেটা আমাদের মনে হয়েছিল বলেই আমরা তার বিরুদ্ধে বলেছিলাম। এখানে কোথাও বিজেপিকে তুলে ধরা বা বিজেপির সুবিধে করে দেওয়ার জন্য কিছু বলিনি। আজকের ভিডিওর আগে হঠাৎ করে এইরকম আত্মসমালোচনা করতে বসলাম কেন, এটা অনেকের মনে হতেই পারে। কারণ আজকের বিষয়টা হলো পশ্চিমবঙ্গের 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নেওয়ার পর থেকে কি কি কাজ করেছে বিজেপি সরকার। কারণ আমরা একটা বিষয়েই মন দিয়েছি, তা হলো রাজ্যে পট পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। রাজ্য রাজনীতিতে একটা বিশাল বড় যেমন পরিবর্তন প্রয়োজন, ঠিক তেমনই মানুষের জীবনেও একটা প্রয়োজন এই মুহূর্তে বাংলায় দরকার। খুব কম সময় একটা সরকারের জন্য ক্ষমতায় আসার পর 5টা বছর, ইভেন 10টা বছরও। কিন্তু বিজেপি খুব কম সময় ক্ষমতায় আসার পর যেখানে বিচার বিশ্লেষণের কথা উঠতে শুরু হয়েছে, মানে ধরুন সদ্যজাত শিশু একটা, সেরকমই একটা সদ্যজাত সরকার, কিন্তু তার মধ্যেও তারা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তার মানে কি বলতে পারি যে মর্নিং শোজ দ্য ডে? এখন বিষয় হলো আমরা কিভাবে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। দেখুন, আমাদের তো কেউ মাথার দিব্যি দেয়নি নিজেদের নিরপেক্ষতা জাহির করবার জন্য বা জোর করে হলো বিরোধিতা করতে হবে। যদি দেখি বিজেপি সরকার কোনো ক্ষতিকর পদক্ষেপ নিচ্ছে তাহলে অবশ্যই গ্যারান্টি দিলাম আই এম বোস তার বিরোধিতা করবে। কিন্তু এখনো পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর বিশ্লেষণ করে বিরোধিতা করার মতন কিছু খুঁজে পাচ্ছি না। প্রচুর মানুষের মনের কথা এই মুহূর্তে, যেগুলো বিজেপি ক্ষমতায় আসার পর পূরণ করতে শুরু করেছে। হ্যাঁ, অনেকেরই গাত্রদাহ হবে আমাদের এই কথাগুলোতে, কারণ কিছু কিছু মানুষের তাদের যে মতলব তা শেষ হয়ে গিয়েছে। কিন্তু কেন বিরোধিতা করব খুঁজে পাচ্ছি না কারণ। আজকে সেই বিশ্লেষণই আপনাদের সামনে তুলে ধরব। বিজেপি সরকার এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে অনেকেই তো সমালোচনা করছে। সত্যিই কি সেই পদক্ষেপগুলো সমালোচনার যোগ্য? এতে কি আমাদের বিরাট কোনো ক্ষতি হচ্ছে নাকি বিরাট কোনো উন্নতি হচ্ছে? অনেকেই তো তর্ক করার সময় যুক্তি, তর্ক, বিচার বুদ্ধির ধারই ধারেন না। আমরা কিন্তু যতটা পারবো এই বিশ্লেষণে বিচার বুদ্ধি যুক্তি দিয়েই কথা বলবো। সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো তো আপনাদেরকে বলবোই, যদিও আপনারা জানেন, তবুও আপনাদের স্মরণ করাবো। সেগুলো তো টেকনিক্যাল পয়েন্ট, কিন্তু শুরুতেই যে পয়েন্টগুলোর কথা বলবো সেগুলো হয়তো আলোচনার বিষয়বস্তু কেউ মনেই করেন না, কিন্তু সেগুলোর গুরুত্ব প্রশাসন চালানোর ক্ষেত্রে কম কিছু নয়। সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাটিটিউড। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড কেমন হওয়া উচিত সেটা কিন্তু অনেকটাই দেখিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সেই অ্যাটিটিউড কার কেমন লেগেছে আমি জানি না, প্রশাসনিক ক্ষেত্রে তার প্রশংসা না করে পারা যায় না। আসলে কথায় বলে না, যেমন কুকুর তেমন মুগুর, কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তব এটাই। যেমন ধরুন, প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেই দিলেন কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারণ আমার চারপাশে যেসব আমলারা বসে রয়েছেন তারা কেউ রাজনীতির লোক নন। এখানে কেবলমাত্র প্রশাসন সংক্রান্ত, সরকার সংক্রান্ত প্রশ্ন করবেন। ওনাদের বসিয়ে রেখে রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি দেব না। আর ওনাদেরকে কোনো মিটিংয়ে তুমি তুমি করা বা নাম ধরে ডাকার মতন নোংরা কালচার আর চলবে না। যিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয়া, মাঝে মাঝে ভুলেই যেতেন তিনি বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী দেখলাম সেই ভুলটা করলেন না। তিনি বুঝতে পেরেছেন এই 15 বছরের পুলিশ প্রশাসন থেকে আমলা তাদের কি দফারফা করা হয়েছিল। উচ্চশিক্ষিত এই শ্রেণীটাই আসলে সরকারের মেরুদণ্ড। এক একজনের যোগ্যতা না সত্যি ঈর্ষণীয়। তাদেরকে মাননীয়া যেভাবে, এই এদিকে এসো, ওদিকে গিয়ে বসো, আপনি কি কাজ করছেন, এই তুমি কি করছো, মনে হতো বড় বড় আইএস আইপিএসরা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর দলের বাচ্চু টেলু ন্যাপলা ভোলা।
অন্যদিকে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিলেন, পুলিশের গায়ে যদি হাত পড়ে তাহলে কেউ তার থেকে খারাপ হবে না। এর আগে তো আমরা এটা দেখিনি। বিশেষ একটা সম্প্রদায়কে প্রিভিলেজ দেওয়ার জন্য উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি পুলিশকে সহ্য করতে হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এটাও মনে আছে প্রাণের ভয় পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয়েছিল ফাইল মাথায় দিয়ে। এমনকি ক্ষমতায় আসবার পরেই মাননীয়া তো ছুটেছিলেন থানায় সোনার টুকরো ক্রিমিনাল ভাইদের ছাড়িয়ে আনতে, এবং তার সেই বিখ্যাত উক্তিটাও নিশ্চয়ই এখনো ভুলে যাননি আপনারা, আমাকে গুন্ডা দেখাবেন না, আমি প্রচুর ক্রিমিনাল কন্ট্রোল করি। এই সংস্কৃতিটার যে অবসান করার চেষ্টা চালিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে সব থেকে বড় পরিবর্তন। এরই মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলে প্রতি বছর কৃতি ছাত্রছাত্রীকে ফেলিসিটেট করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এতদিন আমরা তাই দেখে এসেছি, কিন্তু বিগত 15 বছর ধরে সেই সব ফেলিসিটেশনের মঞ্চগুলো পর্যন্ত রাজনৈতিক বক্তৃতার মঞ্চে পরিণত হতো। আর না হলে মাননীয় মুখ্যমন্ত্রীকে খুশি করবার জন্য তার উদ্ভট অদ্ভুত সব কবিতা উচ্চারণ করে হাসির খোরাকে পরিণত করা হতো পশ্চিমবঙ্গ সরকারের মঞ্চকে। এবছর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তৃতা দিলেন, একটা বাজে বাড়তি কথা নয়, শুধু কাজের কথা। আর তার সঙ্গেই আমরা পেলাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের অসামান্য বক্তৃতা। কোনো রাজনৈতিক বায়াসড দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না। মানুষ যখন সবকিছুকে বায়াসড হয়ে দেখে না, তখন ভালো জিনিসটাকেও সে খারাপভাবে দেখে। বিজেপি খুব খারাপ দল, বিজেপি খুব সাম্প্রদায়িক দল, এই শব্দগুলো এতদিন আমাদেরকে তোতা পাখির মতন পড়ানো হয়েছিল। আমি কোনো দলের সমর্থক নই। যারা বিজেপি বিরোধিতা করেন বা বিজেপির রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করেন, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু একবার মাননীয় শ্রমিক ভট্টাচার্য যে বক্তৃতা দিলেন, শুনে দেখবেন। রাজ্য সরকারের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাও বাজে রাজনৈতিক কথা না বলে ভারতীয় শিক্ষা সংস্কৃতির প্রাসঙ্গিকতাকে এত সুন্দরভাবে তুলে ধরা, এ তো আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। এটাকে নিশ্চিতভাবে বলা যায় একটা বড় বদল। এই বদলটাকেও যদি আমরা আজকে অ্যাপ্রিশিয়েট না করি, তাহলে আমরা নিজে হাতেই নিজেদের বদলের সমস্ত রাস্তাগুলোকে বন্ধ করে দেব। এবার আসি কাজের কথায়। নবগঠিত বিজেপি সরকার সবেমাত্র কয়েকদিন হয়েছে, তার মধ্যেই সে এমন কিছু কার্যক্রম নিয়ে এসেছে যেগুলো একাধারে বেশ কিছু মানুষের নিন্দার কারণ হয়েছে, তবে আম জনতা দুহাত তুলে আশীর্বাদও করেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। বহুদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প মানে আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। নতুন সরকার ক্ষমতায় এসেই সেই প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে লক্ষ লক্ষ সাধারণ পরিবার বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তার আওতায় আসবেন। গ্রামের দরিদ্র মানুষ থেকে শুরু করে শহরের নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার হাসপাতালের বিশাল খরচ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের আরও কিছু জনকল্যাণমূলক প্রকল্পও চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের মাধ্যমে কন্যা শিশুর শিক্ষা এবং সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকরা আর সম্পূর্ণ অসহায় না হয়ে পড়েন। তাছাড়াও পুরনো সরকারের প্রকল্পগুলো কিন্তু একটাও বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার করা হয়েছে, আর লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকা বাড়িয়ে আপনারা জানেন ৩,০০০ টাকা করা হয়েছে। এছাড়াও নতুন ৫ টাকার ডিমের পরিবর্তে এখন মাছ ভাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রেও নতুন সরকারের তৎপরতা চোখে পড়ার মতো। দায়িত্ব নেওয়ার পরপরই দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি ছিল, তার কথা বিবেচনা করে ৭ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালকে ঘিরে যে ঘটনার গোটা রাজ্য উত্তাল হয়েছিল, আরজিকর ঘটনার মতন মামলায় দ্রুত তদন্ত, দোষীদের কড়া শাস্তি আর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই নতুন সরকার স্বাস্থ্য, কৃষি, প্রশাসন, শহর উন্নয়ন, আইন শৃঙ্খলা আর সামাজিক ন্যায় বিচারের মতন অনেক ক্ষেত্রেই সক্রিয়তা দেখিয়েছে। এত কম সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, সেটা নিন্দুকরাও জানে। তবে কাজের গতি দেখে অনেকের মনেই নতুন করে আশা জেগেছে। এখন দেখার এই শুরুর পদক্ষেপগুলো কত তাড়াতাড়ি বাস্তবে ফল দেয় আর সাধারণ মানুষের জীবনে কতটা বদল আনতে পারে। আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা খুব প্রয়োজন। কিছুদিন আগে একটা বক্তব্য শুনলাম শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের, এবং সেই একই কথার প্রতিধ্বনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। আমরা বিগত সরকারের দোষ শুনতে এবং বলতে গিয়ে সময় নষ্ট করব না। আপনাদের মনে আছে হয়তো, শপথ গ্রহণের পরেই আমরা বলেছিলাম মানুষ বিজেপিকে কি কি আশা নিয়ে ভোট দিয়েছে। শুধু আগের সরকার কিছু করেনি বা
বামফ্রন্ট 34 বছরে কিছু করেনি, এই কথা শোনার জন্য ভোট দেয়নি। এসব শুনতে শুনতে মানুষের কান পচে গিয়েছে। আমরা আর এগুলো শুনতে চাই না। এখন আমরা কাজ চাই, বাংলার লোক কাজ চায়। অনেকদিন পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন সারা ভারত থেকে। একদম সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম দুজনের মুখে। তারা দুজনেই বলছেন এর আগের সরকারগুলো, বিশেষ করে বিগত সরকার 7 বছর খালি কাটিয়ে দিয়েছিল বামফ্রন্ট কি করেনি তার পোস্টমর্টম করতে করতে। না, এখনো যা দেখছি মনে হচ্ছে সংস্কৃতিটা বদল হচ্ছে। বেআইনি নির্মাণ একটা প্রধান ব্যাধি। যারা বলে যে বেআইনি নির্মাণ ভাঙছে মানে বিরাট সর্বনাশ হয়ে গেল, প্রচুর মানুষের ক্ষতি হয়ে গেল। আচ্ছা, বেআইনি নির্মাণ যখন তৈরি হচ্ছিল তখন হাত গুটিয়ে এরা বসেছিল কেন? বহু তো অভিযোগ উঠছে যে এই বেআইনি নির্মাণগুলো এই যে রাস্তার ধারে বসে আছে তাদের কাছ থেকে রীতিমতন তোলাবাজি করা হতো। টোটোগুলোকে লাইনে দাঁড়াতে টাকা দিতে হতো, নতুন অটো নামাতে গেলে টাকা দিতে হতো পাড়ার ছোটখাটো মাঝারি নেতাদের। এগুলো কি গরিবের স্বার্থ থেকে কাজ করা নাকি? এদেরকে জীবন ধারণের বিকল্প ব্যবস্থা করে দেননি কেন? দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে হকারি করছেন তাদের জীবনের কতটা উন্নতি হয়েছে? সত্যি যদি উন্নতি হতো তাহলে এত বছর ধরে রাস্তায় বসে হকারি করতে হতো না। তাদের জন্য স্থায়ী কোনো সমাধান এবং উন্নতির ব্যবস্থা করা হয়নি। আপনারা দিতে পারেননি, আপনারা করে দেননি। উপরন্তু তাদের কাছ থেকে তোলাবাজি করেছেন, তোলাবাজি করে তাদেরকে পথে বসিয়েছেন। আজকে অনেকেই বলবেন যে রাস্তা থেকে হকার মেরে তুলে দেওয়া হচ্ছে। দুটো বিষয়, পশ্চিমবঙ্গ বা এই কলকাতা শহরকে কি সুন্দর বানাতে হবে কি হবে না? লন্ডন দরকার নেই, কিন্তু শহরটা তো বদলাবে নাকি? যাদের কাজ যাচ্ছে, যাদেরকে তুলে দেওয়া হচ্ছে, বেআইনিভাবে যারা বসেছিলেন, তাদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা হবে? সেটাও কিন্তু ভাবার বিষয়। চাকরি বাকরি হলে, ইন্ডাস্ট্রি হলে, কারখানা হলে তারাও কাজ পাবেন, তাদেরকে পথে বসতে হবে না। দেখুন, জনসংখ্যা বাড়ছে, শহরের চাপ বাড়ছে, সেই সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তার চারিদিকটা ফাঁকা রাখা, এটা দায়িত্ব সরকারের। সরকারের দায়িত্ব এদেরকে বিকল্প অর্থনৈতিক সংস্থান করে দেয়া। সরকারের এটা দায়িত্ব নয় পাড়ার পল্টুদের টাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়া, বেআইনি পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া বা বাজারওয়ালাদের কাছ থেকে প্রতিদিন হপ্তা তোলা। এগুলো কালচার নয়, হতে পারে না। আর আজকে যারা, আমি নাম করেই বলছি, যে সিপিএম নেমে পড়েছে, কেন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, কেন হকার উচ্ছেদ হচ্ছে? আচ্ছা, অপারেশন সানশাইনের কথাটা ভুলে গিয়েছেন? এর আগের ভিডিওতে সেটা বিস্তারিত বলেছিলাম, আর বলছি না, খালি মনে করিয়ে দিলাম। সুতরাং এই পদক্ষেপে কোনোভাবেই সরকার খুব খারাপ কাজ করেছে, প্রচুর গরিব মানুষের পেটে লাথি মেরে গেল, এসব ন্যাকা ন্যাকা কথাগুলো বলতে পারলাম না দাদা। এই পদক্ষেপটা অ্যাপ্রিসিয়েট করুন, এটা আপনার আমার সকলের ভবিষ্যতের জন্য দরকার। রাজ্য সরকারের আরও একটা নতুন নীতি, রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, এবং সেটা নিয়ে বহু জলঘোলা হচ্ছে। দেখুন, একটা কথা স্পষ্ট জানাতে চাই, ভারত বহু ভাষাভাষী ধর্মের দেশ। এখানে কোনো বিভেদ কোনো দিনও নেই। এখানে টলারেন্স রয়েছে, এবং রয়েছে বলেই এত বছর ধরে এত মুসলিম জনসংখ্যা ভারতে রয়েছে। পয়েন্ট টু বি নোটেড, ভারতে রয়েছে। ভারতের এখন বেশিরভাগ রাজ্যে বিজেপি শাসিত। ভারতে পাকিস্তান, বাংলাদেশের বেশি মুসলমান বাস করে। কিছু ছোটখাটো প্রবলেম রয়েছে, তাদের জনসংখ্যা কমানোর জন্য কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হয়নি। যেটা নেওয়া হয়েছে বাংলাদেশে, তাই ওখানে 27% হিন্দু এখন 2-3% এসে দাঁড়িয়েছে। ভারতে যদি সত্যিই না সেরকম হতো তাহলে 40 কোটির ওপর মুসলিম ভারতে থাকতো না। দেখুন, একসঙ্গে বাসন থাকলে আওয়াজ করে, এটা সামান্য আওয়াজ, কোনো আওয়াজই না। আর রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, এটাই তো হওয়া উচিত। শুধু মুসলমান ধর্মের জন্য কেন, সমস্ত ধর্মের জন্য। আমি বলছি সমস্ত ধর্মের জন্য এই নিয়ম নিয়েছে সরকার। কোনো রাস্তা আটকে পুজো করা, ফাংশন করা, নামাজ কিচ্ছু চলবে না। আমি দুর্গাপুজোর সময় দেখব, যদি সেটা না হয় তার প্রতিবাদ করব। এবার একদল তো আছেই, বিশেষ করে আমাদের তথাকথিত সেকুলার আর এই বামপন্থীরা, তারা তো নেমে পড়েছে। রাস্তায় নামাজ পড়া বন্ধ করে সেকুলারিজমে আঘাত লেগে গেছে। এবার অনেকে আবার যুক্তি সাজাচ্ছেন, রাস্তা আটকে তো পুজোর সময় প্যান্ডেলও হয়, পুজো হয়। তাদেরকে অত্যন্ত ভদ্রভাবে কয়েকটা কথা খালি জিজ্ঞাসা করছি, আর কয়েকটা যুক্তি দিচ্ছি। শুনুন দাদা, যুক্তি দিয়ে তর্ক করুন, আর নিজের ভালোটা নিজে বুঝুন। অনেক তো হলো, এদের তালে তালে নাচ করে দীর্ঘদিন তো কাটিয়ে দিলেন, তাতে হাঁড়ির হাল কি যে হয়েছে তা তো আমরা দেখতে পেলাম। এবার একটু এই ন্যাকামোগুলোকে বন্ধ করবেন প্লিজ। অনেকেই খুব গর্ব করে বলেন, রাস্তার উপর নামাজ পড়তে সমস্যা কোথায়? তোমাদের তো পুজোর প্যান্ডেল হয়, ভাসান হয়, কীর্তন হয়। শুনলে মনে হয় যেন কি অসাধারণ যুক্তি দিলেন, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবলেই বোঝা যায় এটা যুক্তি নয়, এটা নিজের অন্যায়কে বৈধ প্রমাণ করার একটা ব্যর্থ চেষ্টা। ধরুন, আপনার পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, কয়েক মাস আগে থেকে উদ্যোক্তারা পুলিশ, দমকল, পুরসভা সব দপ্তরে ঘুরছেন। কত কাগজপত্র, কত অনুমতি, কত শর্ত,
কোথায় প্যান্ডেল হবে, কত রাস্তা ব্যবহার করা হবে, কোথায় ফায়ার এক্সিট থাকবে, কোন সময় মাইক বাজবে, সব কিছু প্রশাসনের অনুমোদিত। শুধু তাই নয়, সরকারকে ফি দিতে হয়, নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, আর সাধারণ মানুষের যাতে অসুবিধা কম হয় তার জন্য বিকল্প রাস্তার পরিকল্পনাও থাকে। কেন? কারণ এটা কারো খেয়াল খুশি নয়, এটা একটা সর্বজনীন উৎসব, যার সঙ্গে হাজার হাজার মানুষের রুটি রুজি জড়িয়ে। মৃৎশিল্পী, বাঁশওয়ালা, লাইটিং কর্মী, ফুল বিক্রেতা, ঢাকি, পুরোহিত, খাবারের দোকানদার, কত মানুষের সংসার চলে এই উৎসবকে ঘিরে। আর সবচেয়ে বড় কথা, এই উৎসবে ধর্মের গণ্ডি ভেঙে সবাই অংশ নেয়। আপনি একজন মুসলমান হয়ে বুকে হাত রেখে বলুন তো, দুর্গাপুজো ঠাকুর দেখতে বেরোন না? আমরা ছোটবেলা থেকে পড়েছি দুর্গাপুজো হচ্ছে বাঙালির উৎসব, হিন্দু মুসলমান নয়, বাঙালির উৎসব। এবার অন্য ছবিটা দেখুন। সোমবার সকাল, অফিস টাইম, স্কুল বাস আটকে গেছে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ কাজের তাড়ায় রাস্তায় দাঁড়িয়ে। কেন? মূল সড়কের মাঝখানে জামাত বসেছে, রাস্তা বন্ধ, ট্রাফিক স্তব্ধ। প্রশ্ন হচ্ছে, এটা কি প্রশাসনের অনুমতি নিয়ে করা হয়েছে? এটা কি আগে ভাগে ঘোষণা করা হয়েছিল? এটা কি বিকল্প রাস্তার ব্যবস্থা রেখে করা হয়েছে? যদি উত্তর না হয়, তাহলে এটা ধর্মচারণ নয়, এটা জনজীবনকে জিম্মি করা। ধর্ম পালন প্রত্যেকের অধিকার, কিন্তু সেই অধিকার কখনোই অন্যের অধিকার হরণ করার লাইসেন্স হতে পারে না। আপনি প্রার্থনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার জন্য মসজিদ আছে, ঈদগাহ আছে, খোলা মাঠ আছে যদি সংখ্যা না ধরে। কেন রাস্তার মাঝখানে করবেন? রাস্তা তো গাড়ি চলাচলের জন্য, মানুষের চলাচলের জন্য। আর যারা বলেন প্রসাদ বিতরণও তো রাস্তায় হয়, তাদের বলি, রাস্তার ধারে 2 মিনিট দাঁড়িয়ে প্রসাদ দেয়া আর পুরো শহরের ট্রাফিক থামিয়ে দেয়া এক জিনিস নয়। প্রসাদ নিতে গিয়ে কেউ অ্যাম্বুলেন্স আটকে দেয় না, অফিসগামী মানুষের ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় না। একইভাবে আজান যেমন নির্দিষ্ট ডেসিবেল সীমার মধ্যে হওয়া উচিত, তেমনি নাম সংকীর্তন, মাইক, ধর্মীয় অনুষ্ঠান সবকিছুর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। হাসপাতালের পাশে জনবহুল এলাকায় শব্দ দূষণের আইন সবার জন্য সমান হওয়া উচিত। কথাটা খুব সোজা, আইন মেনে, অনুমতি নিয়ে বছরে একবার সর্বজনীন উৎসব পালন করা, আর যখন তখন অনুমতি ছাড়াই রাস্তা দখল করে জনজীবন স্তব্ধ করে দেয়া, এই দুটোকে এক কাতারে ফেলার চেষ্টা মানে হয় আইন না বোঝা, নয় ইচ্ছে করে সত্যিকে আড়াল করা। নিজের অন্যায়কে ন্যায্য প্রমাণ করতে অন্যের বৈধ উৎসবের দিকে আঙুল তোলা বন্ধ করুন। তবুও বলবো, দুর্গাপুজোর ক্ষেত্রেও রাস্তা বন্ধ করা চলবে না, এটাও সরকারকে দেখা উচিত। দেখুন, আইন সবার জন্য সমান হোক, রাস্তা সবার জন্য খোলা থাকুক, আর ধর্ম হোক ভক্তির বিষয়, শক্তি প্রদর্শনের নয়। সরকার গঠনের পর সবথেকে বড় যে বিচক্ষণতার পরিচয় এই সরকার দিয়েছে, সেটা হলো বদলের রাজনীতি না করে। বদলের রাজনীতি মানে কি জানেন? মানে বিগত সরকার আসবার পরে শুরু করে দিয়েছিল, নাম বদলাতে হবে, রাস্তার রং বদলাতে হবে, হয়ে যাওয়া ব্রিজকে আবার নতুন করে উদ্বোধন করে তার সামনে একটা শিলান্যাস করতে হবে। সারা কলকাতা শহরটা একটা নতুন রং চাই। তাই অদ্ভুত, উদ্ভট, উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা বোকা বোকা চিন্তার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছিলাম আমরা। নীল সাদা হয়ে গেল সবকিছু, বাড়ি, ঘর, ব্রিজ, এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত সবকিছু অনুপ্রেরণাতে। সিংহের বাচ্চা জন্ম নিল অনুপ্রেরণাতে। দিকে দিকে একই জনের ছবি। তিনি সিনেমা করতেও জানেন, তিনি ছবিও আঁকতে জানেন, তিনি সাহিত্যও জানেন। তাই সব ক্ষেত্রে নন্দন থেকে শুরু করে সরকারি সমস্ত ভবনে তার বড় বড় হোর্ডিং দিয়ে পাবলিক মানির আদ্যশ্রাদ্ধ করা। এই বিষয়গুলোকে নতুন সরকার বন্ধ করেছে। তারা বলছে এই নীল সাদা রং চলবে না, কিন্তু চলবে না বলে রাতারাতি এসে রাস্তায় রাস্তায় রং করতে নেমে পড়েনি তারা। কারণ এটুকু বুঝেছেন যে পশ্চিমবঙ্গের মাথায় এখন 7 লক্ষ কোটি টাকারও বেশি ধার। এই সময় মানুষের প্রয়োজন চাকরির, কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, রাস্তার অবস্থা বেহাল। আমাদের সামনেই তো আমরা দেখতে পেয়েছি কি সুন্দর পরিষেবা। হাওড়া থেকে পোস্তা আসার পথে বিরাট বিবেকানন্দ সেতু ভেঙে পড়ে কত মানুষের মৃত্যু। দাপড়ে দাপড়ে মানুষ মরেছে দীর্ঘদিন ভাঙা ওই ব্রিজের তলায় আটকে থেকে। সরকার তখন লাশ সরাতে, লাশ গুনতে, লাশ গুম করতে ব্যস্ত ছিল। এই কাজগুলোর দিকে এই নতুন সরকারের ঝোঁক নেই, এটা আমরা বেঁচে গেছি। নীল সাদা এখন যেমন আছে থাক, কিন্তু পরবর্তীকালে আবার যখন রং হবে তখন এই নীল সাদা আর থাকবে না। এটাই হচ্ছে সবথেকে বড় বিচক্ষণতা। আরেকটা বিচক্ষণতা, সরকারকে সরকারের মতন করে চালানো। আজীবন পশ্চিমবঙ্গ সরকার অশোক স্তম্ভ লোগো নিয়ে চলেছে। হঠাৎ করে উর্বর মস্তিষ্ক থেকে একটা ব এনে জোটানো হয়েছিল। সেটা যে কিসের ব, সেটা আজ পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। এই লোগোগুলোকে সরিয়ে এই বোকা বোকা, অদ্ভুত, উদ্ভট বোকামিগুলো থেকে রাজ্যটাকে বাঁচিয়েছে। এটাই সরকারের একটা বড় কৃতিত্ব। পুরনো যা কিছু আছে সবকিছুকে বাতিল করে দিয়ে সবকিছুকে মমতাময় করে তোলার যে রাজনীতি আমরা এতদিন দেখেছি, সেই রাজনীতি থেকে রেহাই দিয়েছে এই সরকার। শুনুন, কলকাতা তো রাজধানী, সেখানেই সরকারের প্রধান কার্যালয় থাকে। অবশ্যই অন্য জেলাগুলোকে অবহেলা করার কোনো জায়গা নেই,
তারাও সমান গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সব কিছুকে সমান গুরুত্ব দিয়েই সরকার আবার ফিরে যাচ্ছে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিংয়ে, যেখান থেকে এতদিন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হয়েছে। এই নবান্ন, সুবান্ন, উপান্ন, পুষ্পান্ন, পলান্নের মতন বোকামি ভণ্ডামিগুলোকে বন্ধ করেছে এই সরকার। এটাকে তারিফ করতেই হয়। হ্যাঁ, হয়তো তারিফ করতে পারবেন না ওই সোকল্ড সেই বুদ্ধিজীবীরা যাদের চটি চাটা করে দিন চলতো, চটি চাটি করে তারা ডিম ভাত খেতে পারতেন, এখন ডিম ভাত বন্ধ। কিন্তু সরকারটাকে না সরকারের মতন চলতে দিন। সরকারকে রাস্তার পাড়া শীতলা পুজোর মণ্ডপ বানিয়ে ফেলবেন না। এই সরকার সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সেটাই করছে, সেই পথে চলছে। এইটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে। এই সরকার এসে প্রথমেই ঘোষণা করেছে ইমাম ভাতা, পুরোহিত ভাতার মতন বোকামিগুলো বন্ধ, চলবে না, চলবে না এই ধর্মীয় তোষণ। না, অনেকে হয়তো বলবেন সংখ্যালঘু ভাইদেরকে দমন পীড়ন করবার জন্যই ওরা বন্ধ করে দিয়েছে ইমাম ভাতা। না মশাই, তাহলে পুরোহিত ভাতাও বন্ধ করতো না? আচ্ছা বলুন তো, এগুলো কি কারোর পেশা আজকালের যুগে? কাউকে দেখেছেন সারাদিন পুরোহিতগিরি করে থাকে? দু একটা উপমা দিয়ে প্রমাণ করতে আসবেন না। যেসব পুরোহিতরা আজীবন পুজো করছে তাদেরকে কোনোদিনও সরকার থেকে কোনো ভাতা দিত না। তারা বিভিন্ন মন্দিরে পুজো আর্চা করতেন, পান্ডাগিরি করতেন, তার বিনিময়ে তারা অর্থ পেতেন। এমনকি আমার অনেক বন্ধুবান্ধব তো রয়েছে যারা কোনো না কোনো কাজ করেন, কিন্তু সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতে তারা পুজো আর্চাও করেন, কালী পুজোও করেন, কারণ সেগুলো তাদের সাইড ইনকাম। এগুলো কখনো কারো প্রধান পেশা নয়। তাই তাদেরকে ভাতা দিচ্ছি বলে সরকারের মাথায় বিরাট একটা করের বোঝা চাপিয়ে দেয়া, আমাদের দেওয়া ট্যাক্সের টাকাগুলোকে দান খয়রাতিতে শেষ করে দিয়ে রাজ্যটাকে অতলে পাঠিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এই বোকামিগুলো থেকে এবার অন্তত মুক্তি পাওয়া গেল। এই সরকার মুক্তি দিয়েছে দুর্গাপুজোর টাকা খয়রাতির হাত থেকে। বাংলায় আজীবন দুর্গাপুজো হয়ে আসছে। আমি এর আগেও এটা নিয়ে বলেছি, 1000 বছর ধরে দুর্গাপুজো আমরা করেছি, বাঙালির প্রধান উৎসব। কিন্তু বিগত সরকার যখন থেকে এসেছিল তখন থেকে দুর্গাপুজোর নামে যে মোৎসব চলতো, সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকায় যে সাড়ে সর্বনাশ চলতো, তা কোনোদিনও দেখা যায়নি। কেন? এর আগে সরকার টাকা না দিলে পুজো হতো না? বড় বড় পুজো কমিটি যাদের 1 লাখ টাকা কিছুই না, তারাও 1 লাখ টাকা পেত। কিছু অকর্মণ্য মানুষ পুজোর নাম করে সরকারি টাকা উড়িয়ে কয়েকদিন মোৎসব করবে, আর সেটা আমার আপনার ট্যাক্সের টাকায়। এই জিনিসগুলো এই সরকার বন্ধ করুক। শুনুন, পুজো করবার মতন অর্থ সাধারণ মানুষের রয়েছে। আগেও পুজো হয়েছে, ঠিক যেভাবে হয়েছে এবারও সেভাবে পুজো হতে পারে। সরকারের কোনো দায় নেই সরকারি কোষাগারের সাড়ে সর্বনাশ করে পুজো করানো। এতদিন পশ্চিমবঙ্গ থমকে ছিল রেল, মেট্রো রেল সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প। আসলে আমাদের সাধারণ মানুষের জীবন পড়ে গিয়েছিল রাজনীতির পাপে চক্রে। এই লাল গোলার ফাঁস এইবার ছিঁড়ে মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সরকার বদলাতেই রেলের চেহারাটাও বদলাতে শুরু করে দিয়েছে। এতদিন যেসব রেল প্রকল্প শুধু ফাইলে ঘুমোচ্ছিল, সেগুলো এবার একের পর এক ট্র্যাকে উঠছে। বছরের পর বছর ধরে জমি আটকে রেখে রাজনৈতিক টানাপোড়েনে সাধারণ মানুষের উন্নয়ন থমিয়ে রাখা হয়েছিল, এবার সেই খেলায় ব্রেক পড়েছে। বিজেপি সরকার আসার পরেই পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, উন্নয়ন আটকালে চলবে না, কাজ চাই, আর সেটা দ্রুত চাই। আর তারপরেই থমকে থাকা 61টা রেল প্রকল্পে একসঙ্গে সবুজ সংকেত। কেন্দ্র থেকেও টাকার যোগান বাড়ানো হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। এবার দেখুন কি কি বদল হয়েছে। নতুন ট্রেন, নতুন কানেক্টিভিটি। সাঁতরাগাছি থেকে সরাসরি জয়পুরের খাতিপুরা পর্যন্ত নতুন ট্রেন চালু হচ্ছে। শালিমার, অযোধ্যা আর শিয়ালদা নিউ জলপাইগুড়ি লাইনে বড়সড় আপগ্রেডের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলার মানুষের আর পিছিয়ে থাকতে হবে না। যে জমির অজুহাতে বছর কেটে গিয়েছিল, সেই জট এখন কাটছে। হিলি, নন্দীগ্রাম সহ বহু গুরুত্বপূর্ণ প্রকল্প বছরের পর বছর আটকে ছিল শুধু জমির নামে নাটক করে। এবার প্রশাসনকে স্পষ্ট নির্দেশ, দ্রুত জমির রেলের হাতে তুলে দিন, কাজ আটকে রাখা চলবে না। উত্তরবঙ্গে পরিকাঠামোর ঝড়, একসঙ্গে 750 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উত্তরবঙ্গের 9টি জায়গায় তৈরি হবে রেলওয়ে ওভারব্রিজ আর আন্ডারব্রিজ। মানুষ কি আর ঘন্টার পর ঘন্টা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। সব মিলিয়ে একটা পরিষ্কার বিষয়, এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, মাটিতে কাজ দেখা যাচ্ছে। এতদিন যারা উন্নয়নের নামে শুধু বক্তৃতা দিয়েছে, তাদের জবাব এখন দিচ্ছে রেল লাইন, ব্রিজ আর চলতে শুরু করা ট্রেন। আপনারা জানেন কিছুদিন আগেও একটা সামান্য ফ্লাইওভারের কাজের জন্য আটকে মেট্রো রেল এতগুলো বছর ধরে। পশ্চিমবঙ্গ সরকার চাইতো না সেই সময় যে পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ সুবিধে ভোগ করুক। এখানেও ঈর্ষা, এখানেও রাজনীতি ছিল। নতুন সরকার আসার পরে আরেকটা বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত নিয়ে। বাংলার ভোটে যে ইস্যুটা সবচেয়ে জোরালো অস্ত্র হয়ে উঠেছিল, সেটা হলো অনুপ্রবেশ। আর সেই ইস্যুতেই তৎকালীন তৃণমূল সরকারকে একের পর এক কাঠগড়ায় তুলেছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল স্পষ্ট, কেন্দ্র বারবার তাগিদা দেওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কারণ একটাই,
ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু সরকার বদলাতেই বদলে গেল প্রশাসনের গতি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করলেন সীমান্ত সুরক্ষার কাজে আর কোনো গাফিলতি নয়, বিএসএফ এর হাতে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে খুব তাড়াতাড়ি। শুধু ঘোষণা করেই থমকে থাকেননি তিনি, মাত্র 10 দিনের মধ্যে প্রায় 100 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই 100 একরের মধ্যে প্রায় 43 একর জমি ব্যবহার করে 5টা সীমান্তবর্তী জেলায় কাঁটাতারের বেড়া তৈরির জন্য হবে। বাকি প্রায় 57 একর জমিতে গড়ে উঠবে আধুনিক বর্ডার আউটপোস্ট। পাশাপাশি শিলিগুড়ির সংবেদনশীল চিকেন নেক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত 6 একর জমি দেওয়ার পরিকল্পনাও চলছে। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা একাধিক জেলায় ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন। দক্ষিণ দিনাজপুরে জমি হস্তান্তরও শেষ, আরও 88 একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। ভাবুন তো, এতদিন শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতা আর রাজনৈতিক স্বার্থের কারণে পশ্চিমবঙ্গের প্রায় 456 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। উত্তর দিনাজপুরে 148 কিলোমিটার, মালদায় 38, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে 19 কিলোমিটার করে, আর মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত ছিল। এই ফাঁকেই তো গলে চলত অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তার উপর লাগাতার আঘাত। অনেকেই বলতেন না যে বিএসএফ এর তো দায়িত্ব বাংলাদেশ থেকে কিভাবে লোক আসে এখানে, এবার বুঝুন কিভাবে আসতো। অনেক খেলা খেলেছেন আপনারা, এখনই চিত্র বদলাচ্ছে। প্রশাসন গ্রামে গ্রামে গিয়ে জমির মালিকদের সঙ্গে বৈঠক করছে। সরকারি জমির 4 গুণ দাম পর্যন্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হচ্ছে। বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হলে নিরাপত্তা দেওয়া হবে। এটাই প্রশাসন আর ভোট ব্যাংক রাজনীতির মধ্যে ফারাক। একদিকে বছরের পর বছর সীমান্ত খোলা রেখে রাজ্যকে অনুপ্রবেশকারীদের করিডোরে পরিণত করা হয়েছিল, অন্যদিকে নতুন সরকার ক্ষমতায় এসেই স্পষ্ট বার্তা দিয়েছে বাংলার মাটি আর কারো অবৈধ অনুপ্রবেশের রাস্তা নয়। বাংলার মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন, আর সেই পরিবর্তনের প্রথম বড় প্রমাণ সীমান্ত সুরক্ষায় আপোষহীন পদক্ষেপ। দেশ আগে, নিরাপত্তা আগে, বাংলার স্বার্থ সবার আগে। এই ভিডিও এখানেই শেষ করছি। যেতে যেতে শুধু এইটুকুই বলবো, যদি আপনি আমার সাথে একমত হন তাহলে এই ভিডিও প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর এই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব না করে কিন্তু আজকে একেবারেই যাবেন না। জাস্ট একটা সাবস্ক্রিপশন, আপনার বিনা পয়সায়, কোনো ক্ষতি না, আমার অনেক উপকার হয়। কমেন্ট সেকশনে এসে আপনার মতামতটা, আপনি গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই লিখে যাবেন। আই এম বোস অবশ্যই সেটা পড়ার চেষ্টা করবে। আর আপনি যদি চান আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে, কিচ্ছু করতে হবে না। আপনি ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করে নিন। ভিডিও দিলেই আপনার মোবাইলে চলে যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, আরও অনেক আশা নিয়ে ভবিষ্যতের জন্য। জয় হিন্দ।